বর্ণদ্বীপ সাহিত্য পত্রিকা মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবর্ষ জন্মদিবস উদযাপন। দর্শক, আপনারা দেখছেন এসপি নিউজ বাংলা, সবার খবর সবার আগে। বর্ণদ্বীপ সাহিত্য পত্রিকার মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য চর্চা নিয়ে মনজ্ঞ আলোচনার অনুষ্ঠান কুকুরদ্বয়ে হয়ে গেল। সূত্রের খবর, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য নিয়ে আলোচনায় বিশিষ্ট কবি, অভিনেতা, নাট্যকার, শিক্ষক কার্তিক মাঝি। নিউজ রুম থেকে শ্যামাপদ প্রামাণিকের রিপোর্ট, এসপি নিউজ বাংলা, সবার খবর সবার আগে। সেই মনজ্ঞ আলোচনার এক ঝলক এসপি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। দর্শক, আপনারা শুনে নিন, একদম ভালো লাগবে। মাইকেল মধুসূদন দত্ত আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক জায়গায় মধুকবির মূল্যায়নে একটি কথা লিখছেন, বলেছেন, যে দেশে একজন সুকবির জন্ম হয় তা সেই দেশের সৌভাগ্য। সেই সুকবি যদি যশপ্রাপ্ত হয় সেটা দেশের পক্ষে আরো সৌভাগ্য। মধুসূদন দত্ত এমনই একজন দেশের গৌরবময় কবি। বরুণবাবু আমাকে যে বিষয়টিতে আলোকপাত করার কথা বলেছেন সেই বিষয়টিতে সরাসরি পৌঁছে যাই। যে কাল পর্বে, যে প্রেক্ষাপটে, সাহিত্যের যে সময়ে মধুকবির আবির্ভাব, সেই আবির্ভাবটাই একটা বড় বিদ্রোহ, বড় প্রতিবাদ। কারণ আলোচনার বিষয়ে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী মধুকবি মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতকের মধ্যভাগ, যেখানে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাঙালির জাতীয় চিন্তা ভাবনা, মত মনন একেবারে পরিবর্তিত হয়ে গেছে, যেখানে যুক্তিহীন আচার আচরণের দাসত্ব, ধর্মীয় সংস্কারের মূলতা, সংকীর্ণ পরাধীন জীবনবোধ, যে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কবি ঈশ্বরগুপ্ত ইংরেজি শিক্ষাকে ব্যঙ্গ করছে, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রচন্দ্র সেন স্বদেশপ্রেমের ধ্বজা উড়িয়েছেন, ঠিক সেই প্রেক্ষাপটে, সেই কাল পর্বে একেবারে উল্টো রকম ভাবনা নিয়ে মধুকবির আবির্ভাব। এবং তিনি আবির্ভাব মুহূর্তে যে কয়েকটি কাব্য লিখেছেন, মাত্র 7 বছরে যে কয়েকটি কাব্য তিনি রচনা করেছেন, তাতেই তাকে আমরা নির্দ্বিধায় বলে থাকি আধুনিক বাংলা কাব্যের ভগীরথ। অর্থাৎ আধুনিকতার যে বিষয়টিকে তিনি বাংলা কাব্যে প্রথম নিয়ে এসেছিলেন। এবং প্রত্যেকটি কাব্য বিষয় বৈচিত্র্যে, আঙ্গিক নৈপুণ্যে অবশ্যই বিদ্রোহকেই প্রতিষ্ঠা দেয়। কারণ তার প্রথম যে কাব্য, তিনি তার কাব্য ভাষা নির্মাণ করেছিলেন নিজস্ব স্টাইল, নিজস্ব শৈলী। তার কাব্য ভাষা পর্বত শিলার মতো কঠিন, সমুদ্রের মতো গভীর, আকাশের মতো উদার এবং ঝটিকার মতো প্রবল, গতিময়, বেগময়। তিনি যখন প্রথম তিলোত্তমা সম্ভব লিখছেন, এই তিলোত্তমা সম্ভব কাব্য বিষয়বস্তুটা আমাদের প্রাচীন, আমাদের পুরাণ থেকে নেওয়া, কিন্তু ভাবনাটাই একদম আধুনিক, একদম অনন্য। যেখানে তিনি প্রথম অমৃতাক্ষর ছন্দ নিয়ে এসেছেন।
প্রথম বিদ্রোহ, প্রথম প্রতিবাদ তিনি উপলব্ধি করলেন যে ছন্দের বাঁধনে, সে বাঁধনকে সুকৌশলে শৌখিন রাখতে গিয়ে আমাদের ভাবের মুক্তির অভাব ঘটছে, অভিব্যক্তির প্রকাশ ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসছে। তাই তিনি সে পয়ার ছন্দের ৮-৬ মাত্রার যে ছন্দবিন্যাস, যে অন্তমিল, যে চরণ শেষে ছেদ জ্যোতির ব্যবহার, তার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। তিনি সেই ছন্দের প্রতি, সেই ছন্দের সীমাকে অতিক্রম করে, অন্তমিলকে অতিক্রম করে এবং চরণ শেষে ছেদ জ্যোতির ব্যবহারকে অতিক্রম করে তিনি এক নতুন ছন্দ নির্মাণ করলেন পাশ্চাত্য প্রভাব নিয়েই। ব্ল্যাক ভার্স ম্যাডাম বলেছিলেন, সেই ব্ল্যাক ভার্সকে অনুকরণেই অমিত্রাক্ষর ছন্দ। যেখানে আমার অভিব্যক্তি শেষ, যেখানে আমার ভাব প্রকাশ শেষ, সেখানে আমি ছেদ বাড়িতে ব্যবহার। এই যে বিদ্রোহ প্রথম অমিত্রাক্ষর ছন্দে প্রথম কাব্য তিলোত্তমা সম্ভব। তারপর তিনি চলে গেলেন তিলোত্তমা সম্ভব 1860-1861 মহাকাব্য, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য। এই কাব্যে বাঙালির যে চিরন্তন ভাবনা, শাশ্বত ভাবনা, যে আদর্শ বোধ, যে দেবতার প্রতি অসীম শ্রদ্ধা, সেই জায়গায় আঘাত করেছেন। সেই আঘাত করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতা সহ্য করতে হয়েছে। তিনি ভগবান রাম লক্ষ্মণকে উপেক্ষা করছেন, অবহেলা করছেন, অথচ সেই রাক্ষস রাবণকে, মেঘনাদকে নায়কের আসনে বসিয়েছেন। এবং এই ভাবনাটি যখন তিনি প্রকাশ করছেন, সাধারণ মানুষ কেন, সেই সময়কার বিদগ্ধ পণ্ডিত, এমনকি অনেক কবি সহজে মেনে নিতে পারেননি। এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও কবির এই ভাবনাকে প্রথমত সমর্থন করেননি, পরে অবশ্য তিনি স্বীকার করেছেন কবির এই ভাবনাকে। অর্থাৎ সাধারণ মানুষ আমরা রামচন্দ্রকে যে রূপে দেখে এসেছি, যে রূপে ভেবে এসেছি, তারও মধ্যে অনেক ত্রুটি আছে। আর যাকে একটা ঘটনায় বলে ভাবছি এতকাল, তার মধ্যে অনেক সদ্গুণ আছে, অনেক বীরত্ব আছে, অনেক মহানুভবতা আছে, তা তিনি কাব্যের সাহায্যে দেখিয়েছেন। এবং সেই দেখানো পথ আজও আমরা অনুসরণ করি। সেই জন্যই মেঘনাদ বধ কাব্য আজও শ্রেষ্ঠ সাহিত্যিক মহাকাব্য। আর প্রথম বিদ্রোহ অমিত্রাক্ষর ছন্দ, দ্বিতীয় বিদ্রোহ এই রাক্ষসকে নায়ক রূপে প্রতিষ্ঠা করা। তারপর আসছে প্রজাঙ্গনা। প্রজাঙ্গনা বাংলা সাহিত্যের প্রথম ওড কাব্য, স্তোত্র কাব্য, এবং এখানে তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক গীতিকাব্য রচনা করছেন।